তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠে শরীফ ও মিম একটা বাসার সামনে দাঁড়ালো। মিম কলিং বেল চাপ দিল। দুজনের মধ্যেই অস্থিরতা ভাব। এটা আমার চাচাতো শ্বশুরের বাড়ি। আপুর কাছে এসেছি শুধু কয়েকদিনের জন্য আশ্রয় পাবো বলে। আর আমার আব্বু আপুর কথা খুব শুনে। আপু যদি আব্বুকে ম্যানেজ করতে পারে তাহলে আর কোনো চিন্তা নেই, সোজা বাড়িতে গিয়ে উঠতে পারবো তোমাকে নিয়ে। শরীফ বলল, দেখো তোমার আপু কি করে ম্যানেজ করবে কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় জুলি দরজা খুলে দিল। শরীফ জুলিকে দেখে চমকে উঠল। জুলিও শরীফকে দেখে চমকে উঠল। মিম বলল, আপু কেমন আছো তুমি? আর ওর নাম শরীফ। আপু আমরা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, আমরা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। জুলি মিমের কথার কোনো উত্তর দিল না, শুধু শরীফের দিকে তাকিয়ে আছে। কারণ শরীফ তার প্রাক্তন প্রেমিক, যার সাথে 1 বছর আগে ভালোবাসার ইতি ঘটিয়েছিল। কি কারণে সম্পর্ক বিচ্ছেদ ঘটল কারণটা না হয় পরেই জানা যাবে। মিম শরীফকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আগে আপুর সাথে কথা বলে আসি বলেই জুলিকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। শরীফ বাইরে দাঁড়িয়ে রইল। তা আমার বাসায় কেন এসেছিস? আপু তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এমন সময় বাসার ভেতর থেকে 10 বছরের একটা ছেলে দৌড়ে এসে আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে জুলির পাশে এসে দাঁড়িয়ে জানতে চাইলো, আম্মু উনি কে? উনি তোর খালামণি। কিছুটা অবাক হয়ে মিম বলল, আপু তাহলে সবাই যে বলা বলি করেছে সে কথাই সত্য? আপু তুমি শেষ পর্যন্ত একটা সন্তানের বাবা, তাকে বিয়ে করলে? দেশে কি ছেলের অভাব ছিল নাকি? মিম আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি। আর সন্তান আছে তাতে কি হয়েছে? কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে। সেই ক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো। আর আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আর আমার সংসারে এসে কেউ কুটকাচারি করলে আমি কিন্তু সহ্য করব না। আপু তুমি আমাকে অপমান করছো, কিন্তু তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি, আমার সন্তানকে অপমান করবি, তা আমি মেনে নিতে পারি না। আপু তুমি অনেক পাল্টে গেছো। ভেবেছিলাম তোমার বাড়িতে 2 দিন থাকবো, কিন্তু তুমি যে ব্যবহার করছো। আমার বাড়িতে কেন থাকবি? তোর শ্বশুর বাড়ি চলে যা। তারা আমাদের এখনো মেনে নেয়নি। 15 দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি। তুমি আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবে আমাদের মেনে নিতে। প্লিজ আপু এতটুকু করো। তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস? আপু তুমি আমাদের একমাত্র ভরসা, তোমার কথা সবাই শুনে, তাই তুমি আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নেবে। আপু আমাকে ফিরিয়ে দিও না। জুলি টেনশনে পড়ে গেল। শরীফের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দিতে চাইলেও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না। আর কোনোদিনও যেন ওর মুখ দেখতে না হয়, তাই তাড়াতাড়ি বিয়ে করলাম। কিন্তু আজ ওকে আবার দেখতে হবে, তাও বউয়ের সাথে। জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো। ঠিক আছে ওকে নিয়ে বাসার ভেতরে আয়। মিম ভীষণ খুশি হয়ে দরজা খুলে বাহিরে বের হয়ে গেল। বিছানার উপরে বসে আছে মিম ও শরীফ। শরীফ মিমকে বলল, দেখো বিষয়টা আমার কাছে ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, কারণ আপু ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আর তোমারও পকেট ফাঁকা। এই মুহূর্তে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তুমিই বলো। আচ্ছা তোমার বোন জামাই কি করে? শুনেছি ব্যবসা করে, কিন্তু কথা হলো জেনে শুনে তোমার আপু একজন বিবাহিত লোককে বিয়ে করলো, তাও আবার একটা 10 বছরের বাচ্চা আছে। জিদে করেছে মানে? একটা ছেলেকে আপু প্রচন্ড ভালোবাসতো, সেই ছেলেটা তার সাথে বেইমানি করেছে। কথা শুনে শরীফ কিছুটা থতমত খেয়ে গেল। রাতে খাবার টেবিলে নীরবকে খাইয়ে দিচ্ছে জুলি। এমন সময় রুম থেকে বের হয়ে জুলির হাজবেন্ড খোরশেদ জুলিকে বলল, আমি একটু বাহির থেকে আসছি, তোমরা খেয়ে নাও। জুলি এক হাত দিয়ে খোরশেদের হাত টান দিয়ে ধরে বলল, আগে খেয়ে নেন, তারপর যেখানে খুশি সেখানে যান। বন্ধু বান্ধব অপেক্ষা করছে, আমাকে নিয়ে বাহিরে খাবে। চুপচাপ খেতে বসুন। বাহিরের খাবারে আপনার অ্যালার্জি আছে। বললাম না খেতে বসুন, নয়তো জোর করে খাইয়ে দেব। নীরব বাবাকে এমন শাসন করা দেখে মুচকি মুচকি হাসছে। খোরশেদ বাধ্য হয়ে খাবার টেবিলের চেয়ারে বসলো। জুলি প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো। পর্দার আড়াল থেকে শরীফ এমন দৃশ্য দেখে কিছুটা অবাক হলো, কারণ যেই জুলি তাকে এতটা ভালোবাসতো সে কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল। দেখে মনে হচ্ছে স্বামী সংসার নিয়ে বেশ ভালো আছে। আমাকে একটু খুশি করলে তো আমাকে নিয়ে ভালো থাকতে পারতো। বিয়ের আগে শারীরিক সম্পর্ক নাকি পাপ। কত বড় বড় কথা বলে আমার সাথে সম্পর্কটার বিচ্ছেদ ঘটালো, কিন্তু আমার নাকের সামনে তো এখনো ওর দেহের সুঘ্রাণটা ভাসে। দেখি একটা সুযোগ নেওয়া যায় কিনা। ভাবতে ভাবতে পর্দার আড়াল থেকে রুমের ভেতরে ঢুকে গেল। পরের দিন সকালবেলা খোরশেদ অফিসের উদ্দেশ্যে আর নীরবকে হাসি মুখে স্কুলের উদ্দেশ্যে মেন দরজার থেকে বিদায় দিয়ে জুলি ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে পাশ থেকে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে টিভি দেখছে। এমন সময় শরীফ প্রবেশ করতেই জুলি চমকে উঠে শরীফকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। শরীফ রহস্যময় হাসি দিয়ে আস্তে আস্তে জুলির কাছে এসে দাঁড়ালো। নাক বাড়িয়ে জুলির চুলের ঘ্রাণ নিয়ে বলল, এখনো কিন্তু তোমার শরীরের ঘ্রাণটা আগের মতোই আছে। শরীফ তুমি তোমার রুমে যাও। আমি চাই না মিম আমাদের বিষয়টা জেনে যাক। আর তুমি ভুলে যেও না আমি এখন তোমার স্ত্রীর বড় বোন। রুমেও যাব, মিমও কিছু জানবে না। আবার আমি ভুলেও কিন্তু চাইনি তুমি আমার স্ত্রী মিমের আপন চাচাতো বড় বোন। তুমি তো ভুলে গেছো আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমি অতীতকে মনে করতে চাই না। প্লিজ তুমি চলে যাও। চলে যাব, কিন্তু মন ভরে আমাকে একটু তোমার শরীরের ঘ্রাণটা নিতে দাও। শরীফ তুমি কি বলতে চাচ্ছ? মিম
ঘুমাচ্ছে। তোমার স্বামী সন্তান তো বাইরে চলে গেল, তোমার বাসা ফাঁকা। চলো না, বিয়ের আগে যে খাইশটা পূরণ করতে পারেনি সে খাইশটা একটু পূরণ করে দাও। জুলি শরীফের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, কোষে চর বসিয়ে দিল শরীফের গালে। ওদিকে বাসার সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়ির কাছে আসতে খোরশেদ পকেটে হাত দিয়ে দেখলো গাড়ির চাবি সে নিয়ে আসেনি। কি হলো আব্বু, গাড়ির লক খোলো। কিভাবে খুলবো, চাবি তো বাসায় রেখে এসেছি। তুমি এতটা ভুলোমনা কেন হলে? ঠিক আছে তুমি দাঁড়াও, আমি চাবি নিয়ে আসছি। নীরব আবার উপরের দিকে পা বাড়ালো। শরীফ গাল চেপে ধরে রাগে ফোঁস করতে করতে বলল, চাইলাম কি আর দিলে কি, কিন্তু আমি তো যেটা চাই সেটা পেয়েই থাকি। যেমন তোমার বোনকে চেয়েছি, এবার তোমাকেই চাইছি বলেই জুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। জুলি বারবার শরীফকে সাবধান করছে, নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু শরীফ নাছোড়বান্দা, সে তার খাইশ পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন সময় মেন দরজা খুলে নীরব বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই চমকে উঠল। তার নতুন মায়ের সাথে শরীফ ধস্তাধস্তি করছে। ছোট নীরব কি করবে বুঝতে পারছে না। এমন দৃশ্য দেখে সে বাসার ভেতরে চলে গেল। প্লিজ শরীফ, তুমি আমার সর্বনাশ করো না। আমি এখন একজনের আমানত, এই আমানতের খেয়ানত তুমি করো না। আমার কাজ আমাকে করতে দাও, বাধা দিও না জুলি। আমার সাথে প্রেম করেছো, কিন্তু আমার মনের জ্বালা তুমি নেভাওনি। আমাকে পর করে এখন এসে আরেকজনের সাথে সংসার করছো, তাকে দেহদান করেছো, কিন্তু আমাকে তুমি কি দিলে? বলে আবারও জুলির সাথে ধস্তাধস্তি শুরু করলো। জুলি যত নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে, শরীফ তত জুলিকে শক্ত করে জড়িয়ে ধরেছে। খোরশেদ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় অফিসের সময় শেষ হয়ে গেছে, কিন্তু নীরব এখনো বাসা থেকে আসছে না। মনে মনে ভাবলো, কি ব্যাপার, নীরব এখনো আসছে না কেন? অফিসের সময় তো চলে গেল, যাই ছেলেকে আর চাবিটা নিয়ে আসি। ভাবতে ভাবতে খোরশেদও বাসার দিকে পা বাড়ালো। দুজনের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি চলছে, কিন্তু জুলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। এমন সময় পেছন থেকে এসে নীরব একটা লাঠি দিয়ে সজোরে আঘাত করলো শরীফের মাথায়। শরীফ বাবা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। জুলি নীরবকে জড়িয়ে ধরে বলল, বাবা এটা তুই কি করলি? আম্মু, এই লোকটা তোমার সাথে বেয়াদবি করছে, আমি ওকে শাস্তি দিয়েছি। শরীফের চিৎকার শুনে মিম রুম থেকে দৌড়ে বের হয়ে এসে দেখলো ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আসে শরীফ, আর নীরবের হাতে লাঠি। মিম কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। শরীফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, শরীফ কি অপরাধ করেছে? তোর ছেলেকে দিয়ে কেন তুই আমার স্বামীকে হত্যা করলি? আমরা তো তোর কাছে একটু আশ্রয় চাইতে এসেছিলাম, তাই বলে তাকে মেরে ফেললি। জুলি কি বলবে বুঝতে পারছে না। এমন সময় বাসার ভেতরে প্রবেশ করে খোরশেদ। ড্রয়িং রুমে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে এমন দৃশ্য দেখে চমকে উঠল। কি হয়েছে, এমনটা কিভাবে হলো? নীরব বলল, আব্বু আমি এই লোকটাকে মেরে ফেলেছি। এই লোকটা আমার আম্মুর সাথে বেয়াদবি করেছে, আমার আম্মুকেও জড়িয়ে ধরেছে। আম্মু বাঁচবার চেষ্টা করছিল, কিন্তু এই লোকটার হাত থেকে বাঁচতে পারেনি। আমি এই লোকটাকে লাঠির আঘাতে মেরে ফেলেছি। কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু মিম বিশ্বাস করতে পারছে না। মিম বারবার জুলিকে অপবাদ দিতে লাগলো, কারণ মিম ভেবেছিল তার বাবার ষড়যন্ত্রেই জুলি শরীফকে মেরে ফেলেছে। কিন্তু আসল ঘটনা সে জানার পরেও সত্য হিসেবে তা মানতে পারল না। কিন্তু এখানে কেউ হয়তো জানে না আসল সত্যটা কি। জুলির সাথে যে শরীফের আগে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা অজানাই থেকে গেল। প্রিয় ভিউয়ার্স, আজ এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কে দায়ী বলে আপনাদের মনে হয়? শরীফের চরিত্র যদি ভালো হতো তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। আপনাদের কি মনে হয় মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।